হ্যালো বন্ধুরা, সেরেন্ডোপিটিস এমব্রিজ ড্রামার লাস্ট এপিসোড কি নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুইয়ং এখানে অপেক্ষা করছিল যে কখন ওর সাথে হংজুর দেখা হবে। হংজু যখন ছুটে ওর কাছে আসছিল তখন তো প্রায় অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছিল। হুইয়ংকে দেখে হংজু অবাক হয়ে যায়, বলে তুমি এখানে, তুমি কি আমার উপর রাগ করে নেই? হুইয়ং বলে না, রাগ করে নেই, কারণ আসল বিষয়টা আমি বুঝতে পেরেছি যে দায়িত্ব আর ভালোবাসা আর নিজের প্রতি নিজের দায়িত্ব নিজের কর্তব্যগুলো অন্য জায়গায়। হংজু এরপর ওকে ধন্যবাদ জানায় আর বলে তোমাকে আমি সত্যি অনেক অনেক পছন্দ করি। এরপর ওরা দুজনেই একসাথে ঘরে চলে আসে, কারণ হুইয়ং খুব বেশি মোটা পোশাক পরেছিল না, কারণ ও বলে আমরা একসাথে রামেন খাবো। তো এরপরও ঘরে এসে ওকে একটা পাতলা কম্বল দিয়ে দেয়। কম্বলটা জড়িয়ে হুইয়ং অপেক্ষা করে। দুজনে খুনসুটিতে ভরা সুন্দর একটা মুহূর্ত কাটাতে লাগে। হুইয়ং বলে চলো আমরা এই ফ্লেভারের টপ রামেনগুলো বানিয়ে খেতে থাকি। এরপর হংজু আর হুইয়ং দুজনেই রামেন বানিয়ে খেতে থাকে। দুজনে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। দুজনে একসাথে খাওয়া, একসাথে টাইম স্পেন্ড করা, এভাবে দুজনে একসাথে থাকে। এরপর ওরা দুজনেই গল্প করতে শুরু করে। বলে আমি তোমার সাথে আমার জীবনের সেরা মুহূর্তগুলো কাটাতে চাই। আমি ভালো গেম খেলতে পারি না, ভালো গান গাইতে পারি না, অনেক কিছুতেই আমি ভালো নই। তাই আমি ভেবে নিয়েছি এবার থেকে তোমার সাথে খুব সুন্দর মুহূর্তগুলোকে কাটানোর চেষ্টা করব। তখন হংজু হাসতে থাকে আর মুচকে মুচকে বলে তাই তো, তাই যেন হয় সত্যি স্বপ্নটা। আর তখন ওরা হঠাৎ করে দুজনেই চেয়ার উল্টে পড়ে যায়। আর এখানে হুইয়ংয়ের গাড়ির উপর হংজু পড়ে যায়। এরপর ওরা দুজনের ক্লোজ চলে আসে, কিস করার মতন একটা মোমেন্টও চলে আসে। এদিকে দেখি হুইয়ং এর মা মিস বেইক ওদের জন্য ওয়েট করতে থাকে। সেদিন রাত্রে ওরা বাড়ি ফেরে না, কারণ এখানে ওর মা অলরেডি সমস্ত বিষয়টা মাথার মধ্যে ছকে নিয়েছে। উনি সঙ্গে সঙ্গে নিজের লয়ারকে ফোন করে বলে আমি একটা কেস করতে চাই, লস্যুট ফার্মের সাথে যোগাযোগ করো। পরের দিন সকালে হুইয়ং আর হংজু একসাথে ঘর থেকে বেরিয়ে আসে। ওরা দুজনে কাল রাত্রিরে একই সাথে ঘুমিয়ে পড়েছিল। হংজু লজ্জা পেল। হংজু বলে আমি তোমার মায়ের সাথে যাচ্ছি, তুমি চিন্তা করো না। হুইয়ং দেখে যে হংজু এখানে ওর মায়ের পেছন পেছনে যেতে থাকে। হংজুর মা এখানে হংজুকে জিজ্ঞেস করে মিস বেইক যে তুমি আমাকে ফলো করছো কেন, এক্স্যাক্টলি তুমি কি চাও আমার কাছ থেকে? তখন হংজু বলে ম্যাডাম আপনাকে একটা কথা বলি। কি বলে ডাকবো আপনাকে, মা না ম্যাডাম? তো হুইয়ং এর মা মিস বেইক রেগে যায়, বলে এত ন্যাকামো করার কিছু নেই, শুধুমাত্র মিস বেইক বলো। তখন বলে আমি আপনাকে মা হিসাবেই ডাকতে চাই, কারণ আমরা দুজনেই হুইয়ংকে খুব পছন্দ করি। ওর মা যখন বলে তোমাদের তো সম্পর্ক ঠিক ছিল না, এই কথাটা পাত্তা না দিয়ে চলে যায়। পরের ঘটনা দেখতে পাই হুইয়ং এখানে নতুন একটা বিজনেস খোলার কথা ভাবছে। ও ভাবছে যে ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায়, তাই জন্য ও অন্য একটা কোম্পানির সাথে কথা বলতে থাকে। তার পরের সিনে দেখি মিস বেইক ওর আঙ্কেলকে বেইককে বলে যে হ্যাঁ আমি এখানে ওকে নিয়ে যাবো, আর তার জন্য আমি একটা টেকনিক ভেবেই নিয়েছি। তারপরে সিন এখানে শিফট করে হচ্ছে হেজির স্কুলে। হেজি এখানে দেখে মিস্টার সনকে স্কুলের বাকি কলিগরা জিজ্ঞেস করে তুমি বিয়ের পর কোথায় হানিমুনে যাবে। মিস্টার সন এটাতে খুব লজ্জা পায়। হেজি বলে যে স্কুলের সকলে হয়তো আমাদের ব্যাপারে জানে না, তো আমাদের কি এখনো লুকিয়ে লুকিয়ে সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত? মিস্টার সন বলে হ্যাঁ আমার তো তাই মনে হয়। এরপর কিছু কিছু স্টুডেন্টও ওদের দুজনকে একসাথে দেখে নেয়। সেদিন রাত্রিরেও হংজু আর হুইয়ং একসাথে ঘুমোতে আসে। দেখে যে হংজু এখানে গল্পের বই পড়ছে, তো হুইয়ং ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। হংজু বলে তুমি আমার দিকে চেয়ে কি দেখছো? তখনও বলে তোমার মনে আছে আগেকার গল্পের কথা? তখন এখানে হংজু মনে করার চেষ্টা করে। যখন ও নিজের পেশা বেছে নিচ্ছিল তখন হংজুর মনে পড়ে যায় যে ও মাঠের মধ্যে এখানে হুইয়ংকে ফুটবল খেলতে দেখে। ফুটবল বা বাস্কেটবল সমস্ত খেলাধুলাতেই হুইয়ং ভালো ছিল, পড়াশোনার পাশাপাশি এগুলি ওর মেন হবি ছিল। হংজু এটা দেখে এক্সাইটেড হয়ে যায়। ও একটা গল্পের বই দেখাবার জন্য লাইব্রেরিতে চলে আসে হুইয়ং এর কাছে। দুজনে ফিসফিস করে কথা বলতে থাকে, কিন্তু ওদের দুজনকে কথা বলতে দেখে বাকি স্কুলের মেয়েরা ভাবে যে হুইয়ং এর চয়েস খারাপ, তাই হংজুর মতন দেখতে একটা মেয়েকেও প্রেম করছে। তো এই কথাটা শুনে দুজনেই লুকিয়ে পড়ে যাতে বাকি লোকেরা ওদের ব্যাপারে আর কোনো রুমার্স ছড়াতে না পারে। হুইয়ংও এখানে হংজুকে যথাসম্ভব প্রোটেক্ট করে। হংজু এটাই ফিল করে যে হুইয়ং সবসময় ওকে প্রোটেক্ট করে গেছে। হুইয়ং ঘুমিয়ে থাকার ভান করছিল। বলে তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছো বলো, আমাকে বলবে না তো? এরপর দুজনকে ভালোবাসি বলে দুজনেই শুয়ে পড়ে। পরের দিন সকালে ওদের ঘুম ভাঙে।
অংজু এখানে হুইয়ং এর জন্যই ওয়েট করছিল। সকালের দরজা খুলতেই দেখে যে হুইয়ং এর মা ডোসিয়ন এসেছে। মিস বেইক ডোসিয়ন ওর ঘরের ভিতর ঢুকে বলে, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। অংজু বলে, আমার ঘরে তো আতিথেয়তা করার মতন কিছু নেই। তো মিস বেইক সেন ডোসিয়ন বলে যে কিছু দরকারও নেই, আমি কিছুক্ষণ পর চলে যাব, শুধু তোমাকে ভিসাটা দিতে এসেছিলাম। আমি চাই যে তুমি আমার ছেলেকে আরও এরকমভাবেই ভালোবাসো। যদি তুমি ওর ব্যাপারে সিরিয়াস হও তো তুমি আমাদের সাথে ইউএসএ চলো। আমি আমার ছেলের ব্যাপারে কেস করেছি, কারণ আমি ওর কোম্পানির বস। ও এরকমভাবে মাঝপথে কোনো কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারে না। এখানে দেখানো হয় মিস ডোসিয়ন এই কথাগুলোই হুইয়ংকে বলে। হুইয়ং বুঝতে পারে না যে হংজু কি করবে, আর ওরও কি সত্যি সত্যি ইউএসএ ফিরে যাওয়া উচিত। ওর মা তখন বলে, তুই হয়তো ভাবছিস তোর বাবার সাথে ডিভোর্সের কারণে আমি ইউএসএতে শিফট করেছি, কিন্তু আসল বিষয় সেটা নয়। ওখানে আমি শিফট সবসময়ই করতে চাইতাম। হংজুকে এরপর দেখি অন্যমনস্ক অবস্থায়। ও নিজের অফিসে যায় কিন্তু অন্যমনস্ক হয়ে থাকে। সমস্ত জায়গার মধ্যেও পুরনো স্মৃতিগুলোকে খুঁজে পায়। ওর কাছে জীবনের অর্থ যেন এক মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। ভিসা কার্ডটার দিকে তাকিয়েও বুঝতে পারে না কি করা উচিত। এখানে হুইয়ং এর মা ভিসা কার্ড আর কিছু ক্রেডিট কার্ডও ওকে দিয়ে যায়। বলে, তোমার এখানে যা যা দরকার তুমি প্লেনের টিকিট, নিজের শপিং সমস্ত কিছু করে এসো। আমরা সকলে একসাথে থাকবো, কিন্তু এই কোরিয়াতে আমি আমার ছেলেকে ছেড়ে যেতে পারবো না। তাই আমার মনে হয় তোমারও ওখানে শিফট হওয়া উচিত। তুমি যদি ওর ব্যাপারে সত্যি সিরিয়াস হও তাহলে এমনটাই করবে। হংজু এরপর হেজির বাবার সাথে মিস্টার প্রফেসরের সাথে দেখা হয়। প্রফেসরকে বলে, আজকে আমি আপনাকে ট্রিট দিতে চাই। তো এরপর শপিং করতে নিয়ে গিয়ে প্রফেসরকে অনেক কিছু খাবার দাবার এখানে হংজু কিনে দেয়। এরপর প্রফেসরের সাথে একসাথে খাবার খেতে খেতে গল্প করতে করতে বলে, আমি হুইয়ংকে ভালোবাসি, ওর সাথে আমি হয়তো দূরে কোথাও শিফট করতে চাই। প্রথমে প্রফেসর বিষয়টা বুঝতে পারিনি, তারপর যখন জানতে পারে যে হুইয়ংই হচ্ছে ওদের স্কুলের বেস্ট স্টুডেন্ট আর ওনার প্রিয় ছাত্র, তখন উনি অবাক হয়ে যায়। বলে, কি বলছোটা কি? হুইয়ং এর মতন ভালো ছেলে তোমাকে ভালোবাসে? কিন্তু ওই রকমটা কি করে করতে পারে? এখানে কথাটা শুনে ও এক প্রকার হাঁ হয়ে যায়। কথাটা ওর ঠিক হজমও হয় না। প্রফেসর বলে, সত্যি আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে এখন কেন দেখা করতে এসেছো? তুমি হংজুর কাছে যাও। হংজু, ও যদি চলে যায় বিদেশে তাহলে তুমি ওকে আটকাবেই বা কি করে? দেখতে দেখতে সেই দিন চলেও আসে। মিস বেইক ডোসিয়ন চলে যায় বিদেশে আর বলে, আমাদের শীঘ্রই দেখা হবে। এবার হুইয়ং পড়ে যায় টেনশনে। ও হংজুর সাথে কথা বলতে চায়, কিন্তু হংজুর সাথে ওর দেখা হয় না। সেদিন রাত্রিরে হংজু বাড়ি ফিরে এসে মেঝের মধ্যে চুপ করে শুয়ে পড়ে আর কিছু একটা ভাবতে থাকে। হুইয়ং ওকে ফোন করলেও ফোনটা রিসিভ করে না। এদিকে হুইয়ং বুঝতে পারে যে হংজু বাড়িতেই রয়েছে। ও যখন ওর বাড়ির সামনে আসে তখন একবার ভাবে ওর সাথে দেখা করি, কিন্তু তারপর ওরও সাহসে কুলিয়ে ওঠে না। দুজনেই এভাবে ভাবতে থাকে যে আমাদের এক্স্যাক্টলি কি করা উচিত। এর পরের সিনে হেজিকে দেখি। হেজি এখানে মিস্টার সনের জন্য ওয়েট করছিল। পরের দিন সকালে যখন ওরা সকলে একটা কাজে যাচ্ছিল, সকলের স্কুলের সামনেও গটগট করে হেঁটে যায়, কারণ মিস্টার শান সকলের সামনে ওদের রিলেশনটা পাবলিকলি করছিল না। তাই হিল জুতো পরে হেঁটে যাওয়ার কারণে ওর বাবা তো ওকে অনেক বকাবকি করতে থাকে। কিন্তু মিস্টার সন আজকে ডিরেক্টলি প্রফেসরকে বলে দেয়, আমি আপনার মেয়েকে ভালোবাসি। প্রফেসর ওদের সম্পর্কটা অবভিয়াসলি মেনে নেয়, কারণ মিস্টার সন খুবই ভালো একজন মানুষ ছিল। এর পরের সিনে সাংপিলকে দেখতে পাই। সাংপিলের এখানে আমরা দেখি যে আঙ্কেল বেইক খেতে আসে, আর আঙ্কেল বেইকের ক্রাশ মিস বেহেসিউকও খেতে আসে। মিস বেহেসিউককে খেতে এসে দেখে বলে, তুমি চলে যাও না, অন্তত আমি খাচ্ছি, আমাকে একটু কোম্পানি দাও, মানে আমি তোমার সাথে বসতে চাই। তো মিস বেহেসিউক বসতে পারে, বসে বলে যে ঠিক আছে চলো একসাথে একটুখানি ড্রিঙ্ক করা যাক। তো দুজনে একসাথে রাজি না হলো, মন থেকে না চাইলো। মিস হেসিউক বলে, আমরা ছোট বাচ্চাটি নেই, তাই বাচ্চাদের মতন এরকম বিহেভিয়ার করা বন্ধ করো। তারপর এদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো এক সময় আঙ্কেল বেইকের সাথে হেসিউকও ডেটিং করতো। তার পরের সিন আবারও শিফট করে হুইয়ং আর হংজুর দিকে। হুইয়ংয়ের সাথে হংজু দেখা করে। এরপর দুজনে পথ চলতে থাকে। তখনও বলে, আমি প্রথম থেকেই জানতাম আজকের বাস্তবটা সত্যি অনেক কঠিন, তবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি। হুইয়ং বলে, তুমি যে ডিসিশনটা নেবে সেটাকেই আমি মেনে নেব। আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন একটা ডিসিশন। হংজু তখন শুধু বলে, তুমি জানো না, আগামী তোমাকে যতটা না পছন্দ করতাম তার কয়েক হাজার গুণ বেশি আমি তোমাকে আজ পছন্দ করি। কিন্তু হুইয়ং বলে, হ্যাঁ আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি কি ভাবছো আমি কোনোদিন ফিরে আসবো না? ঠিক একদিন ফিরে আসবো, তবে এই মুহূর্তে ফিরে গেলে আমার হয়তো তাড়াতাড়ি ফিরে আসা হবে না, এটুকুই আমি তোমাকে বলতে পারি। আর এই বইটা রাখো, গ্রেট অ্যাভেন লাভ স্টোরি, বইটা নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। তো এটা শুধুমাত্র জুনহোর কথা ভেবে ফেলে দেওয়াটা তোমার ঠিক হয়নি।
কথাটা শুনে হংজু একটু ইমোশনাল হয়ে যায়। হংজু কাঁদতে থাকে, তারপর ওকে জড়িয়ে ধরে। দুজনেই এখানে ইমোশনাল হয়ে যায়, দুজনকে সামলানোর চেষ্টা করে এক্স্যাক্টলি ওদের কি করা উচিত। এবার দুজনে শান্তিপূর্ণ মনে সেই রেস্টুরেন্টে খেতে যায় যেখানে ওরা আগে থেকে বলে রেখেছিল যে ওরা ডেট করে। আর ওখানের মালকিন কিছুতেই বিশ্বাস করতে চায় না যে হুইয়ং এর মতন একটা হ্যান্ডসাম ছেলে হংজুকে কি করে প্রেম করতে পারে। তারপরের সিনে হুইয়ং এর বাড়ি ক্রিসমাস ট্রি হংজু আর হুইয়ং দুজনে মিলে সাজায়, দুজনের সুন্দর মুহূর্তগুলো কাটায় আর সেগুলো ক্যামেরা বন্দি করে। এখানে হংজুর ডিরেক্ট দেওয়া কিছু অ্যানিম মুভি ওরা দেখছিল আর সুন্দর টাইম স্পেন্ড করছিল। সিনেমা দেখতে দেখতে হংজু একটা টাইমে ঘুমিয়ে পড়ে। হুইয়ং ফিল করে এটাই হয়তো ওদের জীবনের কাটানো সেরা মুহূর্ত। ওরা দুজনেই এভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হওয়ার পর হংজু হেজির সাথে গল্প করতে থাকে। হেজিকে বলে যে তুই শিওর যে তুই এরকমটা চাইছিস? তোর কিছু মনে হয় না তোর হয়তো যাওয়া উচিত? ওরা তো চলে যাবে, তুই তাহলে কি করবি? তুই কি ওকে সত্যিই ভালোবাসিস? হংজু তখন বলে এটা কোনো বলার মতন কথা, আমি ওকে প্রচুর ভালোবাসি আর আমি প্রচুর এক্সাইটেডও। তখনও বলে তাহলে তোরা কি সত্যি ব্রেক নিতে চাস সম্পর্ক থেকে? তার পরের সিনে আমরা এখানে দেখি এরা একটা পার্টির আয়োজন করেছে, যে পার্টিতে আগে থেকে হুইয়ং উপস্থিত ছিল। হংজুরও আজকে এর আসার কথা। এখানে হেজি আর মিস্টার সনও রয়েছে। আসলে এই পার্টিটা এক প্রকার বিদায় পার্টি। হুইয়ং চলে যাওয়ার আগে সকলে মিলে একসাথে একটা মিটিং টাইপের করে। আঙ্কেল বেইক আর মিস হেসিওকেও দেখি, এরা দুজনেও গল্প করতে করতে ফিরে আসে। আঙ্কেল বেইকের একটু হলেও আশার আলো থেকে যায়, কিন্তু এদিকে হংজু আসে না। হংজু না আসার কারণে হুইয়ং একটু বিরক্ত হয়ে যায়। ও তখন বলে আমি একটু দেখে আসছি ও কেন আসে না। সাংপিল আর হেজি এটা নিয়ে মজা করতে থাকে। তারপর বলে আমরা এলিমেন্টারি স্কুল থেকে প্রচুর ভালো বন্ধু। তারপর এখানে হেজি আর এখানে মিস্টার সনের সুন্দর রোম্যান্টিক কেমিস্ট্রি দেখানো হয়। এদিকে হংজুকে হুইয়ং অনেক মেসেজ করে। ও শুধু বলে যে আমি এখন আসতে পারবো না, তোমরা আমাকে ছাড়া এই কাজ চালাও। এদিকে ওকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তখন হংজু ওর ফোনের বা SMS এর কোনো রিপ্লাই দেয় না। হুইয়ং এর প্রচন্ড খারাপ লাগে, কারণ এরপরেই ওর চলে যাওয়ার দিন। এরপর মিস্টার সন চলে আসে। মিস্টার সন এসে বলে তুমি জানো আমি ব্লাইন্ড ডেটে গেছিলাম হংজুর সাথে শুধুমাত্র তোমাকে আর হুইয়ং মানে তোমাদের দুজনকে মেলাবো বলে। তোমাদের সম্পর্কের পেছনে আমিও কিন্তু আছি। তো হুইয়ং এটার জন্য মিস্টার সনকে ধন্যবাদ জানায়। দেখতে দেখতে সেই দিন চলে আসে। যখন সকলে বলে যে হংজু কেন দেখা করতে এলো না, তখন হুইয়ং বলে ছাড়ো, যাওয়ার সময় হয়ে গেছে, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একা চলে যেতে পারবো। এদিকে আমরা দেখি সাংপিল থেকে সকলেই প্রচুর মন খারাপ করে থাকে। এদিকে জুনোকে দেখি ও এখানে স্কুলে রাইটিং এর ব্যাপারে ক্লাস নিতে থাকে। তো এটা দেখে হেজিওকে হাত দেখিয়ে থামস আপ করে বলে ভালোই নিচ্ছ, চালিয়ে যাও। যে সমস্ত স্টুডেন্টরা লেখালেখি করতে যায় তাদেরকে জুনো এখানে নিজের লেখা বা লেখার এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে আসে। নিজের ভালোবাসার গল্প ইনডিরেক্টলি বলে, যেটা নিয়ে স্টুডেন্টরা সকলেই প্রচুর ইন্টারেস্টেড থাকে। বলে আপনার স্যারের প্রেমের ভালোবাসার কথা বা অভিজ্ঞতার কথা শেয়ার করুন। তার পরের সিনে আমরা আবারও হুইয়ংকে দেখি। হুইয়ং এখানে এয়ারপোর্টে হংজুর জন্য ওয়েট করতে থাকে। মনে মনে ভাবে কাশও একবার দেখা করতে আসতো। তার পরের সিনে আমরা এখানে সুন্দর ড্রেস পরা যে মেয়েটিকে দেখি সেটা আর কেউ নয়, হংজু। হংজু হুইয়ং এর সাথে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে এসেছে, তাই জন্য ওর ফেলে রাখা সমস্ত কাজ শেষ করে এসেছে চিরকালে হুইয়ং এর সাথে একসাথে থাকবে বলে। দুজনের ভালোবাসা এখানেই পরিপূর্ণতা পায়, দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সুন্দর ড্রামাটা কিন্তু শেষ হয়। ওরা দুজনের ভালোবাসা পরিপূর্ণতা পায় আর দুজনেই কিস করতে থাকে। এটাই ওদের ভালোবাসা আর এটাই ওদের ভালোবাসার পরিণতি। তারপরে আমরা একটা এখানে ছোট্ট ঘটনা দেখতে পাই। হংজু যখন স্কুলে বারবার অসুস্থ হতো, যেদিন ওর জল তেষ্টা পেয়েছিল সেই জল তেষ্টা ওর মিটিয়েছিল হুইয়ং, কিন্তু হংজুর হুইয়ং এর কথা কিছুই মনে নেই। তারপর স্কুলে ওরা দুজনকে আগে থেকেই ভালোবাসতো, মানে দুজনেই এটা ফিল করতে পারেনি। বিশেষত হংজু, ও ভাবতো জুনোকে ভালোবাসে, কিন্তু অনেক আগে থেকেই ও হুইয়ংকে মনে মনে অনেক পছন্দ করত। যতবারই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, এখানে কিন্তু হুইয়ংই বারবার হংজুকে প্রোটেক্ট করেছে। মানে হুইয়ংকে হংজু মনে মনে পছন্দ তো করতো, কিন্তু নিজের ফিলিংসের ব্যাপারে কনফিউজ ছিল। আর এখানে হুইয়ং এর পা ভাঙার কারণও কিন্তু হংজুই ছিল, যেটা আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের ঘটনার দ্বারা দেখানো হয়। ওদের দুজনের দেখা হওয়া, ওদের দুজনের সম্পর্ক, ওরা দুজনেই একসাথে USA তে শিফট করে। আর এখানেই শেষ হয় এই ড্রামা। তো কেমন লাগলো তোমাদের এই ড্রামা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর পরবর্তী ড্রামার জন্য আমার চ্যানেলে চোখ রেখো।